ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন ভার্ব। যে কোনো ভাষা, যে কোনো ল্যাঙ্গুয়েজ ভার্বের উপরে নির্ভর করে। ভার্বের উপরে নির্ভর করে কেমন? যেমন আমি আপনাদের সামনে এখন কথা বলছি, তো এই যে আমি কথা বলছি, এই কথা বলাটাও কিন্তু একটা ভার্ব। আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি, আমি আমার এক স্টুডেন্টকে বলেছিলাম যে বলতো স্লিপ বা স্লিপিং বা স্লিপ এটা কোন পার্টস অফ স্পিচ? সে বলেছিল নাউন। তো আমি বললাম কেন নাউন, এটা ভার্ব হবে না কেন? বলছে স্যার ঘুম পড়লে তো কোনো কাজ করি না, ঘুমিয়েই থাকি। সেই হিসাব করে সে বলেছিল এটা হচ্ছে নাউন বা অন্য কোনো পার্টস অফ স্পিচ। কিন্তু স্লিপ মানে ঘুম পড়া, এটাও কিন্তু একটা ভার্ব। অর্থাৎ ভাষাটা শিখতে গেলে আমাদের সর্বপ্রথম ভার্বের ব্যবহারটা অতি সূক্ষ্মভাবে শিখতে হবে। আমি যারা ব্যাচে ক্লাস করে থাকেন, এখানে পার্সোনাল ব্যাচে করছেন আজকে, কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমাকে থামিয়ে দিবেন, আমি সেখানে আরো 10 বার নয় 20 বার পর্যন্ত আমি বুঝাবো। তো দেখেন মূল বিষয়টা হচ্ছে এই শিট ভার্ব ফর্ম, যেটা কনজুগেশন অফ ভার্ব বলে। সর্বপ্রথম আমি একটা এক্সাম্পল আপনাদেরকে প্রায় দিয়ে থাকি যে আপনি রান্না করতে চাচ্ছেন, এখন রান্না করবেন তরকারি, আপনি রান্নাঘরে গিয়েছেন বা যে কোনো একটা আইটেম রান্না করবেন। তো এটা রান্না করতে গেলে আপনাকে আগে উপকরণগুলো সংগ্রহ করে নিতে হবে। উপকরণগুলো সংগ্রহ করে নিতে হবে। তো ভাষাটা শিখতে গেলে সর্বপ্রথম আপনাকে ভার্ব জানতে হবে, সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে। কয়টা কথা বলেছি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইটা যখন আমাদের ভালো ধারণা থাকবে, তখন কিন্তু আমরা এই ভাষাটা অত্যন্ত দক্ষতার সাথে অল্প সময়ের ভিতরে আমরা শিখতে পারবো। কিভাবে শিখতে পারবো? আমি একটা বাক্য যদি একটু লেখি আপনাদেরকে দেখাই। একটা বাক্য আমি লিখলাম হচ্ছে গো। একটু খেয়াল করে দেখবেন সবাই কিভাবে একটা বাক্য তৈরি হয়। এখানে আমি একটা ভার্ব তৈরি করলাম, একটা বাক্য তৈরি করলাম, সরি। এখানে প্রথমে একটা সাবজেক্ট নিয়েছি উই, সাবজেক্ট দিলাম কি উই। তো একটা বাক্য আমি বলতে চাচ্ছি যে আমরা ভাত খাই। এখন বাংলাতে বললাম আমরা ভাত খাই। ইংরেজিতে বাক্যটা সাজাতে গেলে সাবজেক্ট বা কর্তা, এরপরে ভার্ব দিতে হয়। তো উই, ই এ টি, উই ইট রাইস, RICE। এখানে তিনটা ওয়ার্ড ব্যবহার করেছি, শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করেছি, উই ইট রাইস। উই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। দেখেন এইখান থেকে আমরা বড় বড় বাক্য তৈরি করব। আমার ক্লাস যারা রেগুলার করে থাকেন, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বড় বড় বাক্য কিভাবে করতে হয়। তো বড় বাক্য করতে গেলে আগে ছোট বাক্য তৈরি করা শিখতে হয়। আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি ভাত খাই, আই ইট রাইস। এইভাবে করতে করতে একটা সময় আমরা বড় বাক্য তৈরি করা শিখবো। তো সেইটা আমরা পরে দেখি। তো এখানে বলছে যে উই ইট রাইস, আমরা ভাত খাই। কিন্তু এখানে দেখেন এই আমরা ভাত খাই, তো এখানে ভাত মানে রাইস, এটা কিন্তু সেন্টেন্সের একেবারে শেষে বসিয়েছি। যা লিখেছি এইটা যদি আমি ইংলিশে বাংলায় অনুবাদ করি, উই ইট রাইস। উই মানে আমরা, ইট মানে খাই, রাইস মানে ভাত। কি হলো? উই ইট রাইস, আমরা খাই ভাত। কিন্তু ইংলিশ ম্যান যারা, নেটিভ স্পিকার যারা, তারা আমাদের এই নিয়মটা মানতে নারাজ, রাজি না। তারা বলল যে তোমাদের এই নিয়মে আমরা চলবো না, আমাদের নিয়মে তোমাদেরকে চলতে হবে, সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। আমরা বললাম যে ঠিক আছে, তোমরা আমাদের থেকে সবকিছুতে পাওয়ারফুল, তোমরা যেটা বলবা সেইটাই হবে। তাই কি হলো? সাবজেক্টের পরে ভার্ব হয়েছে, উই ইট রাইস। উই ইট রাইস। বিষয়টা ভালো করে খেয়াল করবেন। তো এই যে ইট, আমার মূল ফোকাসটা হচ্ছে আজকে এই ভার্বের উপরে। দেখেন প্রত্যেকটা জায়গায় এই ভার্বটা আমরা ভালোভাবে চিনবো। উই ইট রাইস, এই বাক্যটাকে আমি অল্প সামান্য একটু পরিবর্তন করে, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট। এইটাকে আমরা অতি সহজে পাস্ট ইনডেফিনিটে রূপান্তর করতে পারি। এই ইট এর পরিবর্তে ইট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ATE, এট। উই এট রাইস। অনেকের ইংরেজি দেখলে ভয় করে, তাই না? অনেকের আপনি মোটামুটি পারেন, কিন্তু আপনি ফ্লুয়েন্সি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না জানেন? আপনি বাক্য সাজাতে পারেন না। আমি এই বাক্যটা থেকে দেখেন, যারা রেগুলার ক্লাস করেন এই ক্লাসগুলো নিশ্চয়ই দেখেছেন, আমি সেইগুলো ভেঙে ভেঙে দেখাই দিব আজকে। এই যে
উই ইট রাইস, এখন বলছি উই এট রাইস। এই যে একটা ভার্ব দিয়ে ভাত খেয়েছিলাম। হ্যাঁ আমরা ভাত খেয়েছিলাম, ঠিক বলেছেন। একটা ভার্ব দিয়ে কিভাবে অনেক পরিবর্তন ঘটানো যায়। সাবজেক্ট পরিবর্তন হবে না, অবজেক্টও পরিবর্তন হবে না। উই এবং রাইস সাবজেক্ট আর অবজেক্ট পরিবর্তন না করে শুধু ভার্বের রূপান্তর করে করে কিভাবে আমরা টেন্সের পরিবর্তন ঘটাতে পারি। উই ইট রাইস, আমরা ভাত খাই। উই এট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। আর এখানে যখন ফিউচার টেন্সে বাক্যটা করব তখন হবে উই উইল ইট রাইস। উই উইল ই এ টি, উই উইল ইট রাইস। অনেকের কাছে এটা সহজ মনে হতে পারে, কিন্তু খেয়াল করে দেখবেন অনেক কিছু দেখাবো আজকে। উই উইল ইট রাইস, আমরা ভাত খাবো। তাহলে এই ইটটা কিন্তু ইটের জায়গায় প্রেজেন্ট ফর্ম হিসাবে বসে গিয়েছে, কিন্তু এই ফিউচারের পাস্ট ফর্মের যেমন ইটের পরিবর্তে এট বসিয়েছিলাম, ফিউচারের কিন্তু ওই ধরনের কোনো ফর্ম হয় না। ফর্ম হয় না। কি করতে হবে? বেস ফর্মের পূর্বে শ্যাল উইল যোগ করে, বেস ফর্মের পূর্বে শ্যাল উইল যোগ করে ওই ভার্বটাকে ফিউচার ভার্বের রূপান্তর করা হয়। গো মানে যাওয়া, আই গো, আমি যাই। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাইবো, আই উইল গো। আমি যাইবো, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি বিরিয়ানি খাবো, আই উইল ইট বিরিয়ানি। আমি এখন বিরিয়ানি খাবো, আই উইল ইট বিরিয়ানি নাও। আমি আমার বন্ধুদের সাথে বিরিয়ানি খাবো, আই উইল বি ইট বিরিয়ানি উইথ মাই ফ্রেন্ড। দেখেন প্র্যাকটিক্যাল জায়গাটায়, একেবারে বাস্তব জায়গাটায় আপনাকে আসতে হবে। আপনি শুধু শিখছেন, বিভিন্ন জায়গা থেকে শিখতেছেন, কিন্তু নিজের মুখ থেকে কখনো কথা বের হচ্ছে না, বের করতে পারছেন না। সেই টিচার আপনাকে সেই সুযোগটা দিচ্ছে না। কিন্তু এই ভাষাটা হচ্ছে, দেখবেন বাজারে অনেক জিনিস আছে, কিনতে গেলে দোকানদার বলে একটু খেয়ে দেখেন। যেমন আপনি দোকানে গ্রীষ্মের সিজনে আপনি আম কিনতে গিয়েছেন, তো আম কিনতে গেলে দেখবেন দোকানদার আপনাকে এক ফালি কেটে যায় যে আপনি একটু খেয়ে দেখেন। ইংরেজি ভাষাটা আপনাকে চেখে দেখে দেখতে হবে, একটু টেস্ট করে দেখতে হবে। টেস্টটা কেমন? ওই যে আমি খেয়ে দেখলাম আমটা টক না মিষ্টি, তখন আমি বুঝলাম যে হ্যাঁ এটা মিষ্টি, এটা নেওয়া যায়। তো এই ভাষাটা আপনাকে নিজে বলে প্র্যাকটিস করে দেখতে হবে। এইটা মনে করেন আমি সাঁতার শিখবো, আমি সাইকেল চালানো শিখবো, আমি মোটর সাইকেল চালানো শিখবো। এই বিষয়গুলো যেমন প্র্যাকটিক্যালি করতে হয়, এটাও কিন্তু প্র্যাকটিক্যালি। একজন মেডিকেল ডাক্তার, সে 5 বছর এমবিবিএস করার পরে ইন্টার্নি করতে হয়, তখন সে কিন্তু ডেড বডি গুলো তার সিনিয়র টিচারদের সঙ্গে পাশে দাঁড়িয়ে থেকে সে দেখে। দেখতে দেখতে করতে করতে সেও একসময় বড় মাপের ডাক্তার হয়ে যায়। আমাদের ইংরেজি ভাষাটাও মুখে বলতে হবে। আমাদের দেশের সিস্টেমটা কেমন, আমরা কখনো কিন্তু প্র্যাকটিক্যালি বলার সুযোগ পাই না। আমাদেরকে শিখানো হয়, এই যে আমি শিখালাম সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এই হয়ে গেল ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট। নো, ইটস নট দ্য রাইট ওয়ে। আপনাকে এখন বাক্য তৈরি করতে হবে। আমি আপনাকে পথ দেখাই দিয়েছি। দেখেন আমাদের দেশে অঙ্ক একটা সাবজেক্ট আছে, ম্যাথমেটিক্স, তাই না? অঙ্কের কিন্তু এতটা দুর্বল স্টুডেন্ট পাওয়া যায় না যতটা ইংলিশে পাওয়া যায়। এর কারণ কি জানেন? আপনারা আমার কথাটা ভেবে দেখবেন। এর কারণটা হচ্ছে অঙ্ক কিন্তু প্র্যাকটিক্যালি করতে হয়। আপনি যখন ক্লাস 6-এ ছিলেন, টিচারের কাছে পড়তে গিয়েছেন, স্যার আপনাকে একটা নিয়মের একটা অঙ্ক করে দিয়েছে, পিছনে ওই নিয়মের অনেক অঙ্ক, ওইগুলো আপনি নিজে নিজে ওই সূত্র ব্যবহার করে করে চলে যাচ্ছেন। এগুলা কিন্তু আপনি করতেছেন, আপনার দুর্বলতাটা কেটে যাচ্ছে। তো আমরা কখনো ইংরেজিটা ওইভাবে বলে দেখিনি, আমরা শুধু রুল মুখস্থ করেছি, যার কারণে আমাদের ভিতরে সেই দুর্বলতাটা থেকে গিয়েছে। আমার কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? তো এখন আমি আপনাদের সেই দুর্বল জায়গাগুলো, এখানে সবাই কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। বড় বড় ব্যাচগুলাতে দেখবেন ওখানে কিন্তু আমি আনমিউট করি না, মিউট করেই পড়াতে হয়। কারণ আমি যখন মিউট করি, আনমিউট করি, তখন অনেকেই কথা বলে, বিভিন্ন রকম পারিবারিক ব্যাড সাউন্ড এসে ক্লাসটা খুবই নয়েজি করে দেয়। আর এই প্রাইভেট ব্যাচে, পার্সোনাল ব্যাচে, এখানে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো প্রশ্ন করবেন, আমাকে দিয়ে পরিশ্রম করাবেন, স্যার এটা পারি না, স্যার এটা বুঝাই দেন। না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিবেন, স্যার এই বিষয়গুলোর উপর একটু ক্লাস দিবেন। এখানে যদি ভালোভাবে দেখেন, অনলাইন সম্পর্কে অনেকের একটা বিরূপ বা একটা ভ্রান্ত ধারণা, আসলে অনলাইনে শেখা যায় না। কিন্তু আমি বলবো অনলাইনে যদি আপনার গাইড বা টিউটর যদি খুব ভালো হয়, অ্যাক্টিভ হয়, আপনিও যদি একটু প্রশ্ন করতে পারেন,
অনলাইনের থেকে ভালো আর কোথাও শেখা যায় না। এই যে দেখেন এখানে মাত্র 5-6 জন ক্লাসে রয়েছেন, এর ভিতরে আপনারা কেন লজ্জা করবেন বলেন? আমি যে বিষয়টা বুঝাচ্ছি না বুঝতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে সেখানে থামিয়ে দিবেন। তো মূল বিষয়টায় ফিরে আসি। বিষয়টা হচ্ছে আমাকে এখানে কথা বলতে হবে। আমি ক্লাসটা 40 মিনিট রান করব, তারপর আপনাদেরকে দিয়ে আমি এই ভার্ব ব্যবহার করে করে কথা বলাবো। সবাই একটু প্রস্তুত থাকবেন। আপনাকে কথা বলতে হবে নিজের ভিতরে জড়তাটা কাটানোর জন্য। আপনাকে কিন্তু কথা বলতেই হবে। সাঁতার শিখতে গেলে যেমন পানিতে নামতে হয়, ইংরেজি ভাষা শিখতে গেলে আপনাকে শুধু ওই গ্রামার শিখলে অনেক টিচার রয়েছে খুব ভালো জানে কিন্তু জানাতে পারে না, স্টুডেন্টকে দিয়ে তাদের মুখ থেকে কথাগুলো বের করাতে পারে না। এটা টিচারের দোষ না, দোষ হচ্ছে আমরা এই সিস্টেমটাতে আটকে গেছি। আমি পড়িয়েই যাচ্ছি, কিন্তু আপনাকে দিয়ে ভাইবা বোর্ডে যেমন বলা হয় যে আপনি ইংলিশে কিছু বলুন, এই সিস্টেমটা যদি আমাদের প্রত্যেকটা ক্লাসে ক্লাস 1 থেকে 50 মার্কের পরীক্ষা হবে, আর 50 মার্ক মৌখিক পরীক্ষা, ওরাল টেস্ট বা ভাইবা যেটাকে বলা হয়, এইটা হলে আমরা আরো বেশি দ্রুত ইংরেজি শিখতে পারতাম। তো যাই হোক, এখানে হচ্ছে মূলত আমি এই যে যে শীটটা দেখাচ্ছি, এই ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করতে হবে। কেন করতে হবে? দেখেন, এই গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। তো যদি বলা হয় আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, তারা যায়, দে গো। হ্যাঁ, দে গো। এখানে চাইলে বাক্যটা আস্তে আস্তে টেনে লম্বা করা যায়। আই গো, আমি কোথায় যাই? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এই বাক্যগুলোকে আবার নেগেটিভ করা যায়, আমি সবই দেখাবো। বলছে যে আই গো টু স্কুল, এটা নেগেটিভ হবে আই ডোন্ট গো টু স্কুল। কি হবে? আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই? খুবই সহজ, আপনারা জানেন এই অক্সিলারি ভার্ব যে ডু, এইটাকে সবার প্রথমে আনতে হবে। এটা আমি দেখাবো, আজকের ক্লাসে দেখাবো। তো দেখেন, সর্বপ্রথম এই ভার্ব মুখস্থ করতে হবে, তারপর আপনাকে সাবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। সাবজেক্ট মানে কি হবে? কর্তা। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা যখন আপনি শিখতে পারবেন তখন আপনাকে বাক্য তৈরি করতে দেওয়া হবে। ছোট ছোট বাক্য বা বড় বড় বাক্য আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন? এইটা খুবই সহজ, আমি দেখাই দিব। অর্থাৎ বাক্য তৈরির প্রথম উপকরণ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও বলছি, যে চুক্তি। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, কোনটার পর কোনটা বসে। বাংলা ব্যাকরণে দেখবেন আমাদের আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা একটা ইয়ে ছিল। তো এখানে দেখেন একটা সাবজেক্ট আমি ব্যবহার করেছি, সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্বটা কি ভার্ব দিয়েছি? বি ভার্ব। আমি হই, আই অ্যাম। তুমি হও, ইউ আর। সে হয়, হি ইজ। কত সহজ না? এখন এইটা তো ক্লাস 1 এর বাচ্চারাও পারবে। এখন এইখান থেকে বড় করব কিভাবে? আই অ্যাম, আমি হই। আমি কি হই? আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি হই একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। সে হয় একজন শিক্ষক, হি ইজ এ টিচার। সে সে হয় একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বলেছে আমি হই। যদি বলা হয় আমি হচ্ছি, যেমন আপনার ছেলে, সে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে, বলছে যে আমি একজন ডাক্তার হচ্ছি। আমি একজন ক্রিকেট প্লেয়ার হচ্ছি, আই অ্যাম বিং, বিই আইএনজি, অর্থাৎ আমি হচ্ছি। আই অ্যাম বিং শব্দের অর্থ হচ্ছে আমি হচ্ছি। দেখেন, আমি হই আর আমি হচ্ছি, বিই আইএনজি, বিং, বয়রস্যি অনুস্বর, বিং, মনে রাখবেন। তো আমি হই আর আমি হচ্ছি দুটো কিন্তু দুই ব্যাপার। একটা কন্টিনিউয়াস টেন্সে, আরেকটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এরপর প্রেজেন্ট পারফেক্টে যদি বলা হয় আমি হয়ে গেছি, আমার ডাক্তারি পড়া শেষ, আমি ডাক্তার হয়ে গেছি। তো এই বি মানে হচ্ছে হওয়া। বি স্বয়ং নিজে একটা ভার্ব। এই বি মানে হচ্ছে হওয়া। আর বি ভার্বের এই যে ভার্ব গুলা দেখালাম, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, তাই না? তো এখানে খেয়াল করবেন প্লিজ, এই যে ডু, ডিড, ডান, এই ডান মানে হচ্ছে ডু ভার্বের ভি3। তাহলে বি ভার্বের একটা ভি3 রয়েছে, সেটা হচ্ছে বিন। এখানে দেখেন আমি লিখেছি বিই আইএনজি, আর এখানে লিখেছি বি ডাবল ই এন, এন, বিন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য বি ভার্বের ভি3 ব্যবহার করা হয়েছে। বি ভার্বের ভি3 কি? বিন। আমি হয়ে গেছি, আই হ্যাভ বিন।
তুমি হয়ে গেছো, ইউ হ্যাভ বিন। তুমি একজন ডাক্তার হয়ে গেছো, ইউ হ্যাভ বিন আ ডক্টর। তুমি একজন শিক্ষক হয়ে গেছো, ইউ হ্যাভ বিন আ টিচার। হ্যাঁ, তাহলে দেখেন এখানে যদি বলা হয় আমি হই, এখানে সিঙ্গুলার নাউন ব্যবহার করতে হবে। আবার আপনি চাইলে এখানে অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারবেন। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ ফার্মার। অ্যাডজেক্টিভ ব্যবহার করেন নাউন বাদ দিয়ে। আই অ্যাম পোলাইট, আমি ভদ্র। আই অ্যাম অ্যাক্টিভ, আমি কর্মঠ। আই অ্যাম স্মার্ট, আমি স্মার্ট। আই অ্যাম অনেস্ট, আমি সৎ। এই বাক্যগুলোকে অতি সহজে নেগেটিভ করা যায়। আই অ্যাম পোলাইট, আমি ভদ্র। আমি ভদ্র নই, আই অ্যাম নট পোলাইট। সে ভদ্র নয়, হি ইজ নট পোলাইট। আপনার সামনে একজন কথা বলছে খুব অভদ্রভাবে, আপনি তাকে বললেন হি ইজ ভেরি বা হি ইজ নট পোলাইট। তাহলে দেখেন একটা ভার্ব দিয়ে আমরা কত ভাবে পরিবর্তন করতে পারি। ভার্বটা কি ছিল? বি ভার্ব। আজকের ক্লাসটা মূলত ভার্বের উপরে হবে। একটা মানুষের ভিতরে আমরা যেমন সব থেকে মূল জিনিস একটা মানব দেহের, সেটা হচ্ছে সোল, যেটাকে আমরা রুহু বা আত্মা বলি, তাই না? তো একটা বাক্যের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভার্ব। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বুঝাচ্ছি? আমার কথায় কি কোনো জড়তা আছে? হ্যাঁ, সবাই একটু কথা বলবেন। এখানে শর্মি আপা জয়েন করেছেন আজকে, বিদ্যুৎ দাদা জয়েন করেছেন, লেনা আপু জয়েন করেছেন। একটু কথা বলবেন প্লিজ। যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু আবার বুঝাবো। হ্যাঁ, পার্সোনাল ব্যাচে এখানে লজ্জা করা যাবে না। এখানে টাইমটাও বেশি থাকবে। হ্যাঁ, হ্যাজবিনটা হচ্ছে, সবাই প্রশ্ন করবেন। হ্যাঁ, এই হ্যাভ বিনটা হচ্ছে, দেখেন হ্যাজ বা হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, এই তিনটা ভার্ব যদি কোথাও বসে অক্সিলারি ভার্ব রূপে, তারপরে কোনো ভার্ব বসলে সেইটা V3 হয়। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য যদি বলি, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। এই যে দেখেন হ্যাজ বা হ্যাভ, এরপরে ভার্বের V3 বসাতে হয়। এখানেও ঠিক তদ্রূপ। আই হ্যাভ, এই যে বিন, আমি হয়ে গেছি, বি মানে হচ্ছে হওয়া। এই বি ভার্বটা খুব চমৎকার একটা ভার্ব। এর ভিতরে অনেকগুলো জিনিস লুকানো থাকে। এর প্রেজেন্ট ফর্মে থাকে অ্যামি যার, পাস্ট ফর্মে থাকে অজয়ের। আবার বি, এই বি কখনো কখনো স্বয়ং নিজে ভার্বের ভূমিকায় কাজ করে। আবার এই বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে বিং। আর বি ভার্বের V3, ইট ভার্বের V3 যেমন ইটেন, আর এই বি ভার্বের V3 হচ্ছে বিন। তাই এখানে হ্যাবের পরে বিন বসেছে। এই বিন কেন এসেছে, কোথা থেকে এসেছে, আমরা অনেকে এটা বুঝতে পারি না। কিন্তু এই হ্যাবের কারণে, হ্যাব দিলে তো ভার্বের V3 দিতে হয়, আর এই বি ভার্বের V3 হচ্ছে বিন। আই হ্যাভ বিন, আমি হয়ে গেছি। ইউ হ্যাভ বিন, তুমি হয়ে গেছো। হি হ্যাজ বিন, সে হয়ে গেছে। হি হ্যাজ বিন কি হবে? সে হয়ে গেছে। সে একজন ব্যাংকার হয়ে গেছে, হি হ্যাজ বিন এ ব্যাংকার। সে একজন পাইলট হয়ে গেছে, হি হ্যাজ বিন এ পাইলট। আচ্ছা, যাই হোক, আমার মূল জায়গাটা ছিল হচ্ছে ভার্ব নিয়ে। তো দেখেন এইখানে ভার্বের অনেকগুলো স্ট্রাকচার দিয়েছি, যেটা আপনারা এখানে দেখতে পারছেন। ভার্বের প্রধান একটা শিকড়, একটা বড় গাছ ভার্ব নামক, এইটা থেকে এসেছে দুইটা অংশ। বিভিন্ন গ্রামার বইতে আপনারা বিভিন্ন ভাবে দেখে থাকবেন, কিন্তু এটা একটা অথেন্টিক একটা পিকচার ডায়াগ্রাম। এখানে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব, মনে রাখবেন। এই ভার্ব থেকে আবার এসেছে উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব। এইখান থেকে আবার এসেছে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। দেখবেন আমাদের বাপ দাদাদের বংশটা যদি দেখেন, এটাকে ইংলিশে বলা হয় ফ্যামিলি ট্রি। হ্যাঁ, আপনার বাবা, আপনার দাদা বা দাদি, বা ঠাকুর দাদা বা নানা নানি যদি বেঁচে থাকে, তাদের কাছ থেকে শুনবেন যে তা আপনার পূর্বপুরুষের পরিচয় কি। দেখবেন অনেকে বলতে পারে, আমি ডায়েরিতে আমার পরিবারের পরিচয় লিখে রেখেছি, প্রায় 5-6 পুরুষ পর্যন্ত আমি বলতে পারি। তো এখানেও ভার্বের একটা ডাইনেস্টি, বংশ পরিচয়, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। এই ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। নন ফাইনিট ভার্ব আবার তিন প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। আবার এই অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। আবার এই ইনফিনিটিভ তিন প্রকার,
জিরান্ড, পার্টিসিপল, অ্যাডভার্বিয়াল। আবার এই পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এইভাবে যদি আমি বলতে থাকি আপনাদের অনেকের খুব কষ্ট হবে বুঝতে, বা অনেকের কিন্তু ঝামেলা হবে। তো এইভাবে এইটা না বুঝে এইটা এক নজরে একটু দেখে নিবেন, কিন্তু এরপর আমি ভাগ ভাগ করে দেখিয়ে দিব। এবং এটা একদিনে দেখাবো না, কারণ একদিনে এই ঝামেলাগুলো যদি দেখাতে যাই আপনাদের এটা ব্রেনে একটাও থাকবে না। তবে এখানে কিন্তু আমরা অনেকগুলো ভার্ব আপনারা জানেন, যেমন ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব, এটা আপনারা নাম শুনেছেন এবং দেখেছেন। জিরান্ড আপনারা অনেকেই জানেন, ভার্বের সঙ্গে আইএনজি দিলে জিরান্ড হয়। পার্টিসিপলও জানেন, সবগুলোই আপনাদের মোটামুটি। ট্রানজেটিভ, ইনট্রানজেটিভ আপনারা পারেন, কিন্তু এইগুলা আমি আরো সহজ করে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখেন ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার ও কি কি। বলছে ভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, থাকা, অর্থাৎ যা কিছু করা বোঝায়, যেমন কাম মানে আসা, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা করা, হ্যাঁ, এইগুলা। এখন ভার্বের প্রকারভেদ, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তো আমি আগে এখানে না পড়ে আমি আমার মতো করে বলি। ফাইনিট ভার্বটা হচ্ছে কি, যে ভার্বের কথা বললে বাক্যটা পুরোপুরি শেষ হয়ে যায়, ওর পরে আর কিছুই শুনতে ইচ্ছা করে না বা বাকি থাকে না। যদি বলা হয় আমি স্কুলে যাই, এরপরে আর কি কিছু শুনতে বাকি থাকে বা ইচ্ছা করে? করে না। আমি স্কুলে যাই। কিন্তু আমি যদি এই বাক্যটাকে একটু অসমাপিকা বাক্য ব্যবহার করে, অসমাপিকা ভার্ব ব্যবহার করে বলি আমি স্কুলে যেতে, এখানে গিয়ে থেমে গেলাম। আপনারা বলবেন যে স্যার থামলেন কেন, আরো কিছু বলেন। আমি স্কুলে যেতে কি, ওর পরে তো আরো কিছু আছে। তখন আমি বলবো আমি স্কুলে যেতে চাই, আমি স্কুলে যেতে চাই। ওই যে ভার্বের আগে টু যোগ করলাম, গো মানে যাওয়া, আর যেতে, খেতে, উঠতে, বসতে, শুইতে, এগুলা ভার্বের আগে টু দিতে হয়। আই ওয়ান্ট টু গো টু স্কুল। এই যে টু গো, টু ইট, টু প্লে, এইগুলা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার, এগুলা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। তো দেখেন এখানে বলছে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয়ে যায় এবং সাবজেক্টের পার্সন, নাম্বার, ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে তাদেরকে ফাইনিট ভার্ব বলে। শেষে আবার কি প্যাচ লাগিয়ে দিল, সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুসারে ভার্বের পরিবর্তন হয়। ওই যে বলেছি, যেমন হি সিংস এ সং, এইটুক দেখেন সে একটা গান গায়। এই সিং কে কিন্তু পরিবর্তন করা যায়, সিং, স্যাং, সং, হ্যাঁ, এগুলোকে পরিবর্তন করা যায়, অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব এ রূপান্তর করা যায়। তাহলে এই যে ভার্বগুলো আমি বলছি, এই ভার্বগুলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেটাকে বলা হচ্ছে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব, আই ইট রাইস, উই গো টু স্কুল, আই ড্র এ পিকচার, আই বিল্ড এ হাউস, হি গোস টু স্কুল, এইগুলা প্রত্যেকটা ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। এই ভার্বের মাধ্যমে বাক্যটা সমাপ্ত হয়ে যায়। তো এই ফাইনিট ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কি বলেছি, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। দেখেন আমি একটু আগে বলেছি যে আপনি কিচেনে গিয়েছেন রান্না করবেন, তো আপনাকে যেমন আগে উপাদানগুলো সংগ্রহ করে নিয়ে রান্নার কাজটা শুরু করতে হয়, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনাকে আগে এইগুলা একটু ভালো করে ধারণা নিয়ে নিতে হবে। এই ভার্ব সম্পর্কে, এই প্রেপোজিশন সম্পর্কে, অ্যাডভার্ব সম্পর্কে, নাউন সম্পর্কে, এই যখন ধারণা চলে আসবে তখন আপনি বাক্য তৈরি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, ইংরেজিতে কথা বলা শেখা এবং ইংরেজি গ্রামার শেখা দুটো দুই জিনিস। আপনি যদি কোনো ফরেন কান্ট্রিতে যান, কখনো আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, দেখবেন তারা কিন্তু ইংরেজি গ্রামার জানে না, অথচ তারা ইংরেজিতে কথা বলে। কেন বলে? আমরা বাঙালি, আমরা কি বাংলা গ্রামার জানি? এখানে যারা ক্লাস করছেন কেউ কি বলতে পারবেন স্যার আমি বাংলা গ্রামার খুব ভালো জানি? হয়তো আপনি জানতে পারেন, আপনি হয়তো পড়েছেন, কিন্তু অধিকাংশ লোক আমরা কিন্তু এই বাংলা গ্রামার জানি না। আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, তাই আমরা বাংলায় কথা বলা শিখে গেছি। এখন আমাদের দুইটা কাজ করতে হবে একই সঙ্গে। একটা কাজ হচ্ছে আমাদেরকে এই গ্রামার, ইংরেজি ব্যাকরণটাও জানতে হবে, পাশাপাশি আমাদের কথা বলাটাও চর্চা করতে হবে, অ্যাকসেন্টটাও প্র্যাকটিস করতে হবে, ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট। কারণ এখানে যারা ক্লাস করছেন অনেকের এনজিওতে বড় বড় পদে রয়েছেন,
ফরেনারদের সাথে আপনাদের প্রায় বৈঠক করতে হয়, বিভিন্ন সময় আপনাকে ফরেন কান্ট্রিতে যাওয়ার সুযোগও করে দেয়। তো আপনি যদি খুব ভালোভাবে স্পিকিং করতে না পারেন, ফ্লুয়েন্ট না হতে পারেন, তাহলে তখন আপনার অনেক সমস্যায় পড়তে হয়। ইন্ডিয়াতে যদি কেউ ডাক্তার দেখাতে চান, চেন্নাই, ভেলোর, বেঙ্গালোর, তো দেখবেন সেখানে ডাক্তাররা দুইটা ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারে। একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ। আপনি যদি ইংলিশও না জানেন, হিন্দিও না জানেন, আপনাকে অনেক টাকা দিয়ে ওইখানে ইন্টারপ্রিটার ভাড়া করতে হয়, দোভাষী। আপনার কথাগুলো ডাক্তারবাবুকে বুঝিয়ে দিবে, ডাক্তারের কথাগুলো আপনাকে অনুবাদ করে দিবে। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজটা পারেন, আপনার ওই ইন্টারপ্রিটার লাগবে না, এবং আপনি মনের আনন্দে ডাক্তারের সাথে ইংলিশে কথা বলতে পারবেন, রোগের বর্ণনা দিতে পারবেন। শুধু এইটা না, এই ভাষাটা বর্তমান সময়, আজ থেকে 20-30 বছর আগে এই ইংরেজির গুরুত্ব এতটা ছিল না, কিন্তু এখন বলা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। আপনার সন্তানকে আপনি লেখাপড়া শিখে কাতার পাঠাবেন, দুবাই পাঠাবেন, সিঙ্গাপুর পাঠাবেন, কানাডায় পাঠাবেন, আপনাকে প্রথম দায়িত্ব নিতে হবে সে যেন ছোটবেলা থেকে ইংলিশে খুব পাকা হয়ে গড়ে ওঠে। যাই হোক, তো এইখানে আমাদেরকে এই ল্যাঙ্গুয়েজটার গুরুত্ব আমরা বুঝতে পেরেছি, যার কারণে আমরা শিখতে এসেছি। আর শিখতে গেলে আমাদের এই ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ উপাদানগুলো আগে ম্যানেজ করতে হবে। প্রিন্সিপাল ভার্বটা কেমন? প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। প্লিজ কারো পাশে কোনো শব্দ হলে একটু ইয়ে করে রাখবেন, নিজ দায়িত্বে এটাই করবেন। আমার কথা কি সবাই শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, হ্যাঁ? সবাই একটু কথা বলবেন প্লিজ, তা না হলে আমি মনে করবো যে আপনার ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমি মনে করবো যে আপনারা ঘুমিয়ে পড়তেছেন, প্লিজ। হ্যাঁ, আচ্ছা। হুম, আচ্ছা, যাই হোক, অনেক এনজয়েবল হবে, একটু ধৈর্য ধরে থাকেন। তো বলছে যে প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের আরেকটা বিষয় দেখেন, আমরা কিন্তু এক একজন এখানে অনেকেই রয়েছেন সার্ভিস হোল্ডার, গভ সার্ভিস বা এনজিও সার্ভিস। তো কাজ করতে করতে আমরা একঘেয়েমি হয়ে যায়, আমাদের বোরিং চলে আসে, তাই না? আমরা চিন্তা করি কবে শুক্রবার, শনিবার বা কবে উইকেন্ডস আসবে, ছুটির দিন। কিন্তু আপনার এটা মনে হবে না, আপনার ওই কাজের ভিতরে যদি আপনি আনন্দ খুঁজে পান, দেখবেন আপনার প্রতিদিন ওই নির্দিষ্ট টাইমে অফিসে যেতে ইচ্ছা করবে। তো এই ভাষাটাও কিন্তু আনন্দের সাথে শিখতে হবে। আমি বিভিন্ন ছড়া, বিভিন্ন ছন্দ, বিভিন্ন টেকনিকের মাধ্যমে আপনাদেরকে এটা দেখিয়ে থাকি এবং দেখাবো। তো দেখেন, এখানে বলছে প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্য গঠন করতে পারে। যেমন আই ইট রাইস, এখানে একটা বাক্য লিখলাম, আই ই এ টি, আই ইট রাইস, RICE, আমি ভাত খাই। কোন বাক্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব হয়। যেমন আই অ্যাম ইন ক্লাস 12। কি বলছে? কোন বাক্যে যদি একটি ভার্ব থাকে, এই জায়গাটা সবাই খুব ভালোভাবে দেখবেন, খুব সুন্দর একটা কথা বলেছে এখানে, কারো পাশে একটু শব্দ হচ্ছে, প্লিজ মিউট করে রাখেন। বলছে যে কোন বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেই ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হয়। এখানে আমি 1 মিনিট সময় নিব। আমরা অনেকে জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর হয়, এটা অনেকেই জানি, তাই না? যেমন আমি ভাত খাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম ইটিং রাইস। আবার এই অ্যাম ইজ আর দেখলেই আমরা অনেকে মনে করি স্যার এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না। এইখানে তার ব্যাখ্যা দিয়েছে, বলছে কোনো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হয়। নূপুর দিদি একদিন আমাকে এই প্রশ্নটা করেছিলেন, ভালো করে লক্ষ্য করেন। যেমন এখানে একটা বাক্য লিখেছে, এই যে দেখেন, এখানে অর্ধেক আর এখানে অর্ধেক, আই অ্যাম ইন ক্লাস 12। এখানে অ্যামটা দেখে মনে করার কোনো অবকাশ নেই যে এই বাক্যটা কন্টিনিউয়াস, কারণ এই বাক্যে আর কোনো ভার্ব নেই। তো এই যেহেতু একটি মাত্র ভার্ব অ্যাম, তো অ্যাম ইজ আর কন্টিনিউয়াস এর চিহ্ন হলেও এখানে কিন্তু সেটা মেইন ভার্ব, এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে না। এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, একই কথা, যেটার বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। আমার একটা কথা আপনারা মেনে চলবেন, যে ওয়ার্ড বা যে সেন্টেন্স ইংরেজি জানবেন তার বাংলা জানার চেষ্টা করবেন, আর দু চোখে যা দেখা যায় বাংলায় তা ইংরেজি জানার চেষ্টা করবেন। এখন শীতের সময় চলছে, এখন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় বাজারে। তো একটু চিন্তা করে দেখেন যে সবজিগুলো আপনি খাচ্ছেন এর কয়টার ইংলিশ আপনি জানেন? ফুলকপি, শালগম, পাতাকপি, হ্যাঁ, তারপর হচ্ছে মূলা, সিম, বেগুন, অনেক সবজি, কয়টার ইংলিশ জানেন? আমরা তো প্রতিদিন এইগুলো খেয়ে ফেলি, তাই না? তো ইংরেজি শিখতে গেলে একটু
প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই শব্দগুলো আপনি যা খাবেন, যা স্পর্শ করবেন, যা দেখবেন, এইগুলার একটু ইংলিশ মিনিংটা জানার চেষ্টা করবেন। দেখবেন আপনার ভোকাবুলারিটা অনেক এনরিচ হবে। আর আজকে ক্লাসের শেষে আমি আপনাদেরকে এই বিষয়টা একটু দিয়ে দিব। অনেকের কাছে এটা হয়তো আছে, কিন্তু আমি নতুন করে আবার দিব। বলা হচ্ছে কি, অক্সফোর্ড ইউনিভার্সিটি বা অক্সফোর্ড ডিকশনারিতে প্রায় ৮০,০০০ শব্দ রয়েছে, ইংরেজি শব্দ। বড় যে ডিকশনারি, এখন তো আর মোবাইলে সব পাওয়া যায়, আমরা তো আর কাগজের ডিকশনারি কেউ কিনি না, কিন্তু ওই অক্সফোর্ড ডিকশনারি অনেকের বাসায় দেখবেন আছে। তো এখানে ৭০ থেকে ৮০,০০০ শব্দ থাকে, কিন্তু ভাষা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে সারা দিন বা রাত পর্যন্ত কথা বলতে গেলে মাত্র ৩,০০০ শব্দের ভিতরে আমাদের কথাগুলা ঘোরাফেরা করে থাকে। ৩,০০০ শব্দ জানলে আপনার আর কোনো শব্দ জানার প্রয়োজন হবে না। এবং এই ৩,০০০ কিন্তু অনেক, চিন্তা করে দেখেন। এবং এই ৩,০০০ শব্দ দিয়ে আমরা একটা পিডিএফ শিট করেছি, এইটা প্রত্যেকের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব। এইখান থেকে প্রতিদিন নিয়ম করে, যেমন আপনারা ওষুধ খান, প্রতিদিন 10টা করে এখান থেকে মুখস্থ করতে হবে। এখানে দেখেন একটা শব্দ নিয়েছি অ্যাচিভ, 6 নম্বরে। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। কয়েকটা ফাংশন এখানে দিয়েছি। প্রথমত প্রোনাউন্সিয়েশনটা দিয়েছি অ্যাচিভ, বাংলায় লিখে দিয়েছি অ্যাচিভ। এর বাংলা মিনিং দিয়েছি অ্যাচিভ মানে অর্জন করা। আর এর সিনোনিম দিয়েছি অ্যাটেইন মানে অর্জন করা, অ্যাকমপ্লিশ মানে অর্জন করা। এর অ্যান্টোনিম দিয়েছি ফেইল এবং লস। ফেইল এবং লস। এক্সাম্পল দিয়েছি, হি অ্যাচিভড গ্রেট সাকসেস ইন হিজ ক্যারিয়ার। হি অ্যাচিভড গ্রেট সাকসেস ইন হিজ ক্যারিয়ার। একটা বাক্যও দিয়েছি। দেখেন, এই কথাগুলো আপনি হয়তো খুবই কমই শুনে থাকবেন। ওয়ার্ড মুখস্থ করার জন্য অনেকেই বলে থাকে, স্যার আমার তো শব্দ মনে থাকে না। কিন্তু আমি সুন্দর একটা পথ আপনাকে দেখাতে পারি। একটা নতুন কঠিন শব্দ আপনি পড়লেন, 10 বার পড়লেন, মনে থাকবে না, কোনো কাজ হবে না। কিন্তু ওইটা আপনি যদি কোনো একটা সাদা খাতায় লিখতে পারেন এবং ওইটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন, দেখবেন আপনার মৃত্যুর দিন পর্যন্ত ওই শব্দটা এবং তার মিনিংটা আপনার মনে থাকবে। এটা কিন্তু পরীক্ষিত সত্য। তো এখানে, হ্যাঁ, মানে অর্জন করা, এটা হ্যাঁ, এটা শিখে এবার এক্সাম্পলটা করলে হচ্ছে না, আর বাকিটা না পড়ে। হ্যাঁ, বলেন, আমি শুনতে পারিনি, আবার বলেন। সিপ মানে অর্জন করা, এই জিনিসটা আমরা শিখলাম। হ্যাঁ, এর এটা যদি একটা example দিত, হ্যাঁ, ওই এই দুইটা জিনিসের যে কোনো প্রত্যেকটা ওয়ার্ডের এরকম দুইটা জিনিস হ্যাঁ, হ্যাঁ, হবে হবে, দুইটা করলেও হবে, কিন্তু এখানে একটা বাড়তি জিনিস আমরা করে দিয়েছি, সিনোনিম অ্যান্টোনিম। এটা আপনাদের দেখলেও চলবে, না দেখলেও চলবে। আপনি যেটা বলেছেন এক্সাক্ট রাইট। যাই হোক, এখানে দেখেন অ্যাবিলিটি, এই শব্দটা আমাদের প্রয়োজন হয়। যে অ্যাবিলিটি, বলা হয় না যে আমি একটা গাড়ি কিনতে চাচ্ছি কিন্তু আমার তো সে অ্যাবিলিটি নাই। অ্যাবিলিটি মানে কি? যোগ্যতা বা দক্ষতা। তারপর দেখেন অ্যাবসেন্ট, আমরা প্রতিদিন এইটা বলি যে তুমি ক্লাসে অ্যাবসেন্ট কেন? আজকের ক্লাসে যারা রয়েছেন, আগামী ক্লাসে যদি না থাকেন, আমি রোল কল করলাম যে লিপিকা দিদি আপনি অ্যাবসেন্ট কেন, লেনা আপু আপনি অ্যাবসেন্ট কেন, তখন আপনি বলবেন পরবর্তী ক্লাসে, স্যার আই ওয়াজ অ্যাবসেন্ট ফর মাই ইলনেস, আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ আই হ্যাভ এ মিটিং। হ্যাঁ, তাহলে এইভাবে বাক্যগুলো তৈরি করতে গেলে আপনাকে এই শব্দগুলো, এবং একটা মজার বিষয় কি জানেন, খুব একটা সুসংবাদ হচ্ছে, এই ৩,০০০ ওয়ার্ড যে আপনাদেরকে বলতেছি মুখস্থ করতে, একটু পড়ে পড়ে দেখবেন, ভিতরের দিকে প্রবেশ করবেন, দেখবেন এই ৩,০০০ ওয়ার্ডের ভিতরে প্রায় ২,০০০ ওয়ার্ডই আপনাদের আগে থেকে জানা রয়েছে। আর বাকি ১,০০০ হয়তো আপনারা নূতন মনে হতে পারে। কি আমার কথা শুনতে পারছেন সবাই? হ্যাঁ, তো ঠিক আছে। এই ৩,০০০ পিডিএফ এর এটা যখনই আপনার অবসর সময় থাকবেন, একটা বিষয় দেখেন, এখানে যারা পার্সোনাল বেসে ক্লাস করছেন, অনেক টাকা দিয়ে ভর্তি হয়ে ক্লাস করতেছেন, তাই না? তো মানি ইনভেস্ট করলে শুধু হবে না, টাইম ইনভেস্ট করতে হবে। আমি ফার্মেসি থেকে, ডাক্তার আমাকে প্রেসক্রিপশনে ঔষধ লিখে দিয়েছে, আমি ফার্মেসি থেকে কিনে নিয়ে আসলাম, কিন্তু এটা যদি আমি নিজে না খাই, রোগ কি কখনো সারবে? সারবে না। টিচার, যত ভালো টিচারের কাছে আপনি পড়েন না কেন, আমার ক্লাস অনেকেরই হয়তো ভালো লাগে, আপনারা আমাকে যে ফিডব্যাকটা দেন সেইটা দেখে আমি বলি। তো অনেকের কাছেই হয়তো আমার ক্লাস ভালো লাগে, কিন্তু শুধু আমার ক্লাস ভালো লাগলে হবে না, আপনাকে ওই যে বললাম ঔষধ খেতে হবে, আপনাকে এইগুলোতে সময় দিতে হবে। হ্যাঁ, বাক্য তৈরি করতে হবে। দেখেন আমি এই যেহেতু এখানে ওয়ার্ড দেখাচ্ছি, কিভাবে কথা বলতে গেলে ৩,০০০ ওয়ার্ডের ভিতরে আপনারা থাকবেন এবং ৩,০০০ ওয়ার্ড শিখে সকাল থেকে রাত পর্যন্ত কথা বলবেন। তো এই ওয়ার্ড কিন্তু আবার অনেকের একটা রোগ রয়েছে যে আপনি ওয়ার্ড বাড়াতে পারেন না। হ্যাঁ, যেমন আমরা বৃদ্ধি করা শিখতে হবে, ইনক্রিজ বলা হয়। তো ইনক্রিজ করবেন কিভাবে, এটা আমি একটু দেখাই। দেখেন কিভাবে অল্প জেনে
ভার্ব গঠনের সহজ কৌশল। আপনি কষ্ট করছেন অল্প, কিন্তু লাভবান হবেন অনেক। এইটা আবার কেমন কথা হলো? দেখেন, আমি একটা সিস্টেম আপনাকে দেখাই। সিস্টেমটা হচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন শীট আমি যেটা সামনে আনতেছি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি বারবার একটা কথা বলছি, একটু কথা বলবেন, একটু সাড়া দিবেন, হ্যাঁ, তাহলে আমার ক্লাসটা নিতে। আমি মনে করেন একজন গায়ক, আমি স্টেজে গান গাইতে উঠেছি, আমার সামনে যদি কোনো শ্রোতা না থাকে, আমার কি গান ভালো লাগবে? আমি গাইতে পারবো? আমার কিন্তু গানটা আমি ইয়ে করতে পারবো না। ক্লাসটা নেওয়াও কিন্তু ঠিক তাই। অনন্যা সরকার, প্লিজ, শুনতে পারছো? হ্যাঁ, আনমিউট করো তো একটু। অনন্যা, ক্যান ইউ হেয়ার মি? দেখছেন, এইভাবে কথা না বললে কিন্তু খুব কষ্ট লাগে। বিদ্যুৎ দাদা, শুনতে পারছেন? প্লিজ, ক্লাসে আছেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সবাই কি ক্লাসে রয়েছেন? একটু বলেন তো, শুনতে পারছেন? আমাকে দেখা যায়? হ্যাঁ, আচ্ছা, দেখেন, একটা বিষয় কি জানেন, আমি একটা বড় বিল্ডিং এ উঠবো। এই ইংরেজি শেখাটা হচ্ছে একটা বড় বিল্ডিং এ ওঠা। কোনো সিঁড়ি বাদ দিলে হবে না, বিল্ডিং এ লিফট নাই, এখন আপনাকে কি করতে হবে? ধাপে 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 বিশ্রাম নিতে নিতে আপনি সিঁড়ি বেয়ে উঠবেন। কোনো একটা সময় দেখবেন 10 মিনিট 20 মিনিট পর আপনি ওই সেই 18 তলায় 20 তলায় পৌঁছে গেছেন। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে ধৈর্য ধরে আমার সাথে থাকবেন, আপনি অল্প সময়ের ভিতরে শিখতে পারবেন। তো এখানে দেখেন, একটা বিষয় আমি দেখাতে চাই যে কিভাবে আমরা অল্প জেনে অল্প পরিশ্রমে নাউন থেকে ভার্ব করতে পারি, ভার্ব থেকে নাউন করতে পারি। অর্থাৎ এটাকে বলে হচ্ছে, আপনাকে বলে, আহ, এটাকে বলে হচ্ছে শব্দের বংশ পরিচয় বা শব্দের উৎপত্তি, সরি, শব্দের উৎপত্তি, ডেরিভেশন অফ ওয়ার্ডস। বাংলাটা মনে রাখবেন, সাউন্ডটা, ডেরিভেশন অফ ওয়ার্ডস। আপনি কোথা থেকে এসেছেন? আপনার বাবা মায়ের থেকে আপনি এসেছেন, আমি আমার বাবা মা থেকে এসেছি, তাই না? তো এখানে একটা শব্দ কিভাবে কোন জায়গা থেকে আসলো, আমি এইটার সঙ্গে আরো একটা বিষয় একটু দেখাই। এগুলা সবাই একটু মন দিয়ে দেখবেন প্লিজ। দেখেন, এইখানে আমি একটা শব্দ লিখলাম, যেটা আমরা সবাই জানি, বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। আচ্ছা, এই বিউটিফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কেউ কি বলতে পারবেন? স্যার। হ্যাঁ, বিউটিফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, আইভি আপু বলেছে অ্যাডজেক্টিভ, অনেক ধন্যবাদ। দেখছেন, যারা জানে তারা বলতে পারে, সবাই বলবেন প্লিজ, আমি এগুলো পার্টস অফ স্পিচ দেখাবো। বলছে বিউটিফুল অ্যাডজেক্টিভ, একদমই ঠিক বলেছে। অ্যাডজেক্টিভের পরে কিন্তু একটা একটা নাউন বসানো যায়, অথবা ওইটা না বলে যদি বলি সুন্দর, সুন্দর বললে কি বললাম, যে বালিকাটি খুব সুন্দর, ওই বালিকাটির একটা গুণ প্রকাশ করছে। অর্থাৎ যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের, যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝায়, তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে, বিশেষ্য না, কিন্তু মনে রাখবেন। তো এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, বলেন তো, এই বিউটিফুল থেকে আমি আরেকটু মডিফাই করে আরেকটা শব্দ বানালাম, BEAU, আচ্ছা, বিউটিফুল, তাই না? BEAUTIFUL, বিউটিফুল্লি, FULLY। আমি এরপরে LY যোগ করেছি। এই যে বিউটিফুল, এরপরে অতিরিক্ত LY যোগ করেছি। কি যোগ করেছি? LY। বিউটিফুল ওই শব্দটাকে করলাম বিউটিফুল্লি। আচ্ছা, বলেন তো, এই বিউটিফুল্লি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। শব্দের শেষে LY যোগ করলে বেশিরভাগ শব্দ অ্যাডভার্ব হয়ে যায়, তবে সব সূত্র মিলাতে যাবেন না। হ্যাঁ, এটা বাহিরেও আছে, আমি দেখাবো। তো বলছে বিউটিফুল অ্যাডজেক্টিভ, আর ওর পরে LY যোগ করে দিলাম বিউটিফুল্লি, এটা অ্যাডভার্ব হয়ে গেল। এইটা হয়ে গেল ক্রিয়া বিশেষণ। বিউটিফুল্লি, বিউটিফুল অ্যাডজেক্টিভ বা বিশেষণ, আর এটা হয়ে গেল ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এই শব্দটাকে আরেকটু ঘষে মেজে আমি আরেকটু মডিফাই করলাম, BEAUTIFY, বিউটিফাই। বলেন তো, এই বিউটিফাই শব্দের অর্থ কি এবং এটা কোন পার্টস অফ স্পিচ? হু ক্যান সে? বিউটিফাই। হ্যাঁ, বিউটিফাই, বিউটিফাই একজন বলেছেন, নাউন, অসংখ্য ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ স্যার, আপনি বলুন। দেখেন, আমাদের দুর্বলতাটা হচ্ছে ঠিক এখানে, যে আমরা
একটা শব্দকে ভাঙতে পারি না, গড়তে পারি না। দেখবেন এখন তো আর এটা দেখা যায় না, গ্রামের দিকে ওই যে মাটির হাঁড়ি পাতিল তৈরি করতো না, একটা সময় দেখা যেত। এখন তো আমরা অনেক আধুনিক হয়ে গেছে, ওগুলো আর দেখা যায় না। তো একটা মাটির নরম মাটির দলা, একটা মাটির একটা পিণ্ড দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। একটা কলসি তৈরি করা যায়, একটা হাঁড়ি তৈরি করা যায়, যে কোনো জিনিস আপনি যে শেপ দিবেন সেইটাই হবে। তো এইখানে একটা ওয়ার্ড দিয়ে আপনি চাইলে, এই দেখেন বিউটিফুল প্রথমে দেখিয়েছিলাম অ্যাডজেক্টিভ, সেখান থেকে তৈরি করলাম অ্যাডভার্ব। আবার এই বিউটিফাই, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে সুন্দর করা, সুন্দর করা বা সুন্দর করে সাজানো। বলা হচ্ছে আই হ্যাভ বিউটিফাইড মাই রুম নাইসলি, আমি আমার রুমটা সুন্দর করে সাজিয়েছি। মনে করেন আপনার ছেলের জন্মদিন, তাহলে আই হ্যাভ বিউটিফাইড মাই রুম, বিউটিফাই থেকে এর ভি3 করেছি বিউটিফাইড। তো এই বিউটিফাই মানে হচ্ছে সুন্দর করা। তাহলে কয়টা পেলাম? 4টা পেয়ে গেলাম। এরপর আরো একটা দেওয়া যায়, সেটা হচ্ছে BEAUTI, হ্যাঁ বিউটি, এই পর্যন্ত বিউটি। এই বিউটি মানে কি, এটা কেউ বলতে পারবেন? হ্যাঁ, বিউটিটা কোন পার্টস অফ ইজ? হ্যাঁ, দেখেন আমি আপনাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে কোনটা আমরা কেন পারি না, আমাদের দুর্বলতাটা কোথায়। এই যে বিউটি, কেউ বলছেন নাউন, কেউ বলছে অন্য কোনো পার্টস অফ স্পিচ, এইটা কিন্তু আসলে বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, এটা নাউন। এবং এটা হচ্ছে নাউনের অনেক প্রকারভেদ রয়েছে, এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখেন আমি বিউটিফুলকে 4 ভাবে বর্ণনা করলাম, বিউটিফুল, বিউটিফুললি, বিউটি, বিউটিফাই। এইভাবে যদি আপনি জানেন, কেন আপনি ইংরেজি পারবেন না? একটা ডেরিভেশন কোথা থেকে উৎপত্তি হচ্ছে, যেমন ইদানিং প্রায় বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সিসমোগ্রাফ যে মেশিনটা রয়েছে এটাতে কিন্তু ধরা পড়ে রিক্টার স্কেলে কত মাত্রার ভূমিকম্প এবং এর উৎপত্তি স্থল কোথায়, নরসিংদী বা অন্য কোথাও, এটা কিন্তু দেখা যায়। তো এখানেও আমাদের একটা ওয়ার্ড কোন জায়গা থেকে জন্ম হলো এইটা আপনাকে জানতে হবে। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনাকে এর ভিতরে প্রবেশ করতে হবে। এইটা নিয়ে না, এইটারও অনেক সিস্টেম রয়েছে, এর জন্য একটা ক্লাসে সবই দেখানো সম্ভব না। এটা মনে করেন আমি আজকে রাত্রে যদি মনে মনে চিন্তা করি যে আগামী 2-3 দিন আমার অনেক পরিশ্রম করতে হবে, আমি 2-3 দিনের খাবার একবারে খেয়ে রাখবো, এটাও যেমন হয় না। আর এই ভার্বের আমি দেখেন একটার সঙ্গে একটা চেইন সিস্টেম যেভাবে দেখাচ্ছি, এভাবেই ধাপে ধাপে দেখতে হবে। এইভাবে সিস্টেমটা আমি, এই যে আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার প্রশ্নের উত্তর আমি এখনই দিচ্ছি যে কিভাবে সব ওয়ার্ড এইভাবে করব। তো দেখেন এখানে আমি একটা ওয়ার্ড বা শব্দকে 4 ভাবে আমি বর্ণনা করেছি। এখন আমি এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাতে চাই। বলছে কোন নাউন অথবা অ্যাডজেক্টিভকে, কি বলছে এখানে, রুল 1টা কেউ পড়বেন, নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে। হ্যাঁ পড়েন, যে কোনো একজন পড়েন। নাউন এবং অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়, যেমন ব্ল্যাক মানে কালো, ব্ল্যাকেন মানে কালো করা। থ্যাংক ইউ, আর পড়তে হবে না, আমি একটু বুঝিয়ে দেই। দেখেন অনেক ধন্যবাদ আপু। এখানে বলছে যে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে আমার উপরে যে শব্দটা থাকবে, নিচের দিকে তাকালে হবে না, উপরের শব্দটা জোড়ায় জোড়ায় পড়তে হবে, পেয়ার অফ ওয়ার্ডস। উপরের শব্দটা ব্ল্যাক মানে হচ্ছে কালো, নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই নাউন কখনো কখনো এই ব্ল্যাক অ্যাডজেক্টিভের জায়গায় নাউনও থাকতে পারে। তো বলা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে, নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে, বিষয়টা মনে রাখবেন, প্রথমে না বলেছি শেষে, ইএন যোগ করে, এটার উচ্চারণটা হবে এন, এন, হ্যাঁ, ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। কেবল যিনি প্রশ্ন করেছেন একটু দেখেন লক্ষ্য করে, আপনার প্রশ্নটার উত্তর এখানে 2টা উত্তর পেয়ে যাবেন। 3টা, নাউন অথবা অ্যাডজেক্টিভকে কিভাবে আমরা ভার্ব করতে পারি, কিভাবে করব, এই নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করব। যেমন ব্ল্যাক মানে কালো, ব্ল্যাকেন মানে হচ্ছে কালো করা, ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইটেন মানে হচ্ছে উজ্জ্বল করা, ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইটেন মানে হচ্ছে উজ্জ্বল করা, লুজ মানে আলগা, লুজেন মানে হচ্ছে আলগা করা, কুইক মানে দ্রুত,
কুইকেন মানে হচ্ছে দ্রুত করা বা দ্রুত ত্বরান্বিত করা। তাহলে এইভাবে পৃথিবীর অধিকাংশ নাউন এবং অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করে দেওয়া যায়। যেমন ডার্ক মানে অন্ধকার, তাহলে আমরা কি জানি অন্ধকার করা এর ইংরেজিটা কি হবে? ডার্কেন। কি হবে? ডার্কেন। ডিপ মানে গভীর, গভীর করা। আপনি একটা পুকুর খনন করবেন, আপনি লেবারদের বলছেন গভীর করে খনন করে দিন, তাহলে ডিপ মানে গভীর, ডিপেন মানে হচ্ছে গভীর করা। লাইট মানে আলো, লাইটেন মানে হচ্ছে আলোকিত করা বা হালকা করা। রেড মানে লাল, রেডেন মানে হচ্ছে লাল করা। বললেন যে আমি আমার বাড়ির দেওয়ালে লাল রং করিয়েছি। তাহলে এইভাবে আপনাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ থেকে এর শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। আরেকটা বিষয়, আপনারা যখন 9-10 এর বাংলা ব্যাকরণ বই পড়েছিলেন নিশ্চয়ই মনে আছে, বলা হচ্ছে শব্দের শেষে যদি কোনো শব্দাংশ যুক্ত করা হয় তাকে বলা হয় অনুসর্গ। আর শব্দের শুরুতে যদি কোনো কিছু যুক্ত করা হয় তাকে বলা হয় উপসর্গ। ইংরেজিতেও কিন্তু সেই বিষয়গুলো থেকে গেছে, একটাকে বলা হচ্ছে সাফিক্স, আরেকটাকে বলা হচ্ছে প্রিফিক্স। তো এখানে যেহেতু নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে যুক্ত করেছি, এই ইএন নামক একটু শব্দ যুক্ত করেছি শব্দাংশ, এইটাকে বলা হচ্ছে সাফিক্স। সাফিক্স সর্বদা কোন শব্দের শেষে বসে, আর প্রিফিক্স কোন শব্দের প্রথমে বসে। একটু মনে রাখবেন, ক্লাস রেকর্ড গুলো দেখবেন। আমি ক্লাস শেষেই, রাতে আরেকটা ক্লাস রয়েছে, তারপর আপনাদের এই ক্লাস রেকর্ড গুলো দেখবেন। দেখেন একটা বিষয়কে আমি আবারও বলছি যে ঔষধ কিনে নিয়ে এসেছেন বাজার থেকে, ডাক্তার ভালো ঔষধ লিখে দিয়েছে, এখন এইটা কিন্তু আপনাকে খেতে হবে। খাওয়াটা কি? আমার এই ক্লাস রেকর্ড দেখতে হবে, আমার কথাগুলো মেনে চলতে হবে। সর্বোপরি কথা, ইংরেজিটা শেখার জন্য আপনার একটা সার্চিং মাইন্ড থাকা লাগবে। যারা পার্সোনাল ব্যাচে এখানে ক্লাস করেন, আমি কিন্তু প্রত্যেকের ফোন দিলে আমি যদি ফ্রি থাকি ফোন রিসিভ করি। অনেকে বলে যে স্যার এই ওয়ার্ডের ওয়ার্ড মিনিংটা পারছি না, স্যার এই বাক্যটা কেন এইভাবে হইলো, এগুলাও আপনারা সাপোর্ট আমার কাছ থেকে পাবেন। তো মূল পয়েন্টটা আজকে কি, যে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়, এগুলোকে বলা হচ্ছে সাফিক্স। এর বাংলা অর্থ হচ্ছে অনুসর্গ। অনুসর্গ। এইবার দেখেন এখানে অনেক শব্দ দিয়েছি, কাইন্ডলি একটু পড়বেন। হার্ড হার্ডেন, হাইট হাইটেন, লেংথ লেংথেন, লেস লেসেন, লিস্ট লিসেন, হ্যাঁ, সফট সফটেন, অনেক শব্দ দিয়েছি, এগুলো একটু পড়ে ফেলবেন। এইবার একটু আগে যা বললাম তার বিপরীত একটা কথা এখানে আমি বলবো। কি বলবো? রুল 2 বলছে, এটা একজন একটু পড়েন তো, যে কেউ, এনিওয়ান ক্যান রিড। পড়েন, যে কোনো একজন পড়েন, দেরি করলে আপনাদের লস। হ্যাঁ, কি হবে তাহলে? পড়েন। হচ্ছে তো, দেখেন আমি পড়ে দেই, আপনারা শুনবেন। বলছে যে নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে, একটু আগে বলেছিলাম নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। এখন ওই কথাটার ঠিক বিপরীত কথাটা বলছি, যে নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে, শেষে না কিন্তু, প্রথমে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। একটু আগে যে রুলটা পড়েছেন ঠিক তার বিপরীত। যেমন অ্যাবেল মানে হচ্ছে সক্ষম, আর সক্ষম করা বা সমর্থন করা তখন হবে এনাবেল। এনাবেল উচ্চারণটা হবে এন, এন, হ্যাঁ। যেমন অ্যাক্ট মানে আইন, এন অ্যাক্ট মানে হচ্ছে আইন করা। ক্লোজ মানে হচ্ছে ঘনিষ্ঠ, এনক্লোজ মানে হচ্ছে আবদ্ধ করা। কাউন্টার মানে হচ্ছে বিপরীত, এনকাউন্টার মানে বিপরীত বা বিরোধিতা করা। লিস্ট মানে তালিকা, এনলিস্ট মানে তালিকাভুক্ত করা। হ্যাঁ, আপনার অফিসে আপনারা ভ্রমণে যাবেন, শীতকালীন ভ্রমণে, বলছেন যে কে কে যেতে চান, এনলিস্ট করা হোক, তালিকাভুক্ত। তো একটু আগে আমরা দেখেছিলাম এন, এন শব্দটা শব্দের শেষে যুক্ত হয়েছিল, এখন দেখলাম শব্দের প্রথমে যুক্ত হয়েছে। যেমন ডেঞ্জার মানে বিপদ, আর এন ডেঞ্জার মানে হচ্ছে বিপদে ফেলা। ডিয়ার মানে প্রিয়, আর কাউকে প্রিয় করে তোলা, এনডেয়ার, এনডেয়ার, হ্যাঁ। ফোর্স মানে হচ্ছে জোর বা বল বা শক্তি, এনফোর্স মানে জোর করা। আমরা অনেক সময় বলি না যে আমি ভাত খেতে চাচ্ছি না, আমাকে এনফোর্স করো না, তো জোর করো না। তো এইভাবে প্রত্যেকদিন এখান থেকে
2টা 5টা 10টা করে শব্দ আপনারা একটু মুখস্থ করবেন। দেখেন এই ক্ষেত্রে ছোট্ট একটা এক্সাম্পল খুব ভালো কাজ করবে। সেটা হচ্ছে গ্রামের দিকে আপনারা শীতের সময় খেজুর গাছের রস দেখেছেন, খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে। তো আমি কিন্তু এটা দেখেছি। তো এই খেজুরের গাছে ওই গাছটা কেটে দিয়ে ওখানে কিন্তু পাত্রটা বেঁধে দেওয়া হয়। তো মাত্র 1 ফোঁটা 1 ফোঁটা করে কিন্তু রস পড়তে থাকে। অর্থাৎ 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পর এক ফোঁটা করে ওই গাছের রসটা পাত্রে জমা হতে থাকে। তো সারা রাত যখন ওইভাবে পড়তে থাকে, সকালবেলায় ওই গাছের মালিক গিয়ে দেখে ওই পাত্রটা রসে ভরে গিয়েছে। কয় ফোঁটা করে রস পড়েছে বলেন তো? এটা কি একাধারে কি রস এসেছে? আসেনি। এই যে কোনো জিনিস আমাদের জীবনে, যে কোনো ভাষা বা যে কোনো কোর্স বা যা কিছু আপনি বলেন, আপনাকে অল্প অল্প করে প্রত্যেকদিন এগোতে হবে। এই শীটটা আমি দিয়ে দিব। এইখান থেকে আপনারা প্রতিদিন মাত্র 5টা করে বা 10টা করে পড়বেন। আর এখানে 10টা না, ইচ্ছা করলে আপনি 100টা করেও পড়তে পারবেন। 100, 150, 200, অনেকে রয়েছেন 1-2 দিনে এটা শেষ করে ফেলবেন পড়ে, আমি জানি। কেন জানেন? এইখানের অধিকাংশ ওয়ার্ড গুলা আপনাদের পরিচিত, অল্প কিছু ওয়ার্ড আছে অপরিচিত। তো এখান থেকে প্রতিদিন 50টা বা 100টা করে পড়া কিন্তু কোনো বিষয় না। হ্যাঁ, হ্যাঁ বলুন। এই ক্লোজ মানে আমরা জানি হচ্ছে যে স্যার মানে বন্ধ করা, হ্যাঁ, এখানে ঘনিষ্ঠ স্যার হইলো। ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, তাই না? আর এখানে কোথায় জানো? এই এই যে স্যার ক্লোজ, হ্যাঁ ক্লোজ মানে হচ্ছে, হ্যাঁ ক্লোজ আমরা বলি না যে সুমন আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এর অর্থ কি? ঘনিষ্ঠ বন্ধু। তাহলে তো ক্লোজ মানে ঘনিষ্ঠই হয়। একটা ওয়ার্ডের, যেমন আমার কিন্তু 3টা 4টা নাম রয়েছে। আমার বন্ধুরা একটা বলে, আমার বাবা একটা বলে, আমার মামার বাড়িতে আমাকে আরেকটা নামে ডাকে, আমি ব্যক্তি কিন্তু একই। তো এখানে ক্লোজ শব্দের ঘনিষ্ঠ, নিকটতম আরো কিছু হতে পারে, এটা কোনো বিষয় না। যাই হোক, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এখন কি হলো, এইখান থেকে আপনারা ইচ্ছা মতো সাধ্য মতো 50টা বা 100টা করে প্রত্যেক দিন রিডিং পড়ে যাবেন। রিস মানে ধ্বনি, এনরিচ মানে হচ্ছে ধ্বনি করা, রোল মানে তালিকা, এনরোল মানে হচ্ছে তালিকাভুক্ত করা, স্লেভ মানে কৃতদাস, এনস্লেভ মানে কৃতদাস করা। এখানে অনেক, এটা আপনারা অনেক দিন থেকে পড়তে পারবেন। একটা শীট কিন্তু একদিনের জন্য না, এটা আমি বারবার দিব। যদি কারো প্রয়োজন হয় বলবেন, আমি এমনি আজকে দিয়ে দিব। এটা দেখেন আরেকটা নতুন নিয়ম, রুল 3। কে পড়তে পারবেন এটা? নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে। হ্যাঁ পড়েন। কি করতে চাচ্ছি পয়েন্টটা? নাউন বা অ্যাডজেক্টিভ এর সাথে এফ ওয়াই বা আইএফ ওয়াই যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন বিউটি সৌন্দর্য, বিউটিফুল, ফুলি সুন্দর করা, রেয়ার বিরল, রেয়ারফুলি বিরল করা, ক্লাস রেয়ার পাই, রেয়ার পাই, রেয়ার ফুলি না, রেয়ার পাই। যাই হোক, দেখেন ক্লাস, ক্লাস মানে শ্রেণী, শ্রেণী বিভাগ করা, ক্লাসিফাই, জাস্ট, জাস্টিফাই। আমরা অনেক সময় বলি না যে আমি এই ঘটনাটা একটু জাস্টিফাই করে দেখি। তো বলছে যে নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে, দেখেন এই যে জাস্ট মানে ঠিক বা সঠিক, হ্যাঁ এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ বলবেন না কেউ প্লিজ, কারণ ইংরেজিতে অনেক শব্দ রয়েছে যে শব্দগুলোকে এর ভিতরে কিছু সাইলেন্ট লেটার বা অক্ষর থাকে। যেমন আমি যদি এখানে একটা শব্দ লিখি, এখানে আমি একটা শব্দ লিখলাম, মনে করেন TALK, টক। এটা কি টল্ক বলি? বলি না। এটা এলটা হচ্ছে সাইলেন্ট লেটার। আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসতেছি অ্যাডজেক্টিভ। নো, আজ থেকে বলবেন অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ, হ্যাঁ অ্যাজেক্টিভ। এই ডিটা কিন্তু এখানে সাইলেন্ট লেটার। আপনি গুগলে সার্চ দিবেন, ওখানে সাউন্ড বাটনে প্রেস করবেন, দেখবেন অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ এরকম বলবে। তো যাই হোক, এইখান থেকে প্রত্যেকদিন আপনারা এই বাক্যগুলো কাইন্ডলি একটু দেখবেন, এই ওয়ার্ডগুলো এখান থেকে একটু পড়বেন। অনেকগুলা ওয়ার্ড এখানে দিয়েছি। আজকের মতো এই 2টা শীট আপনাদেরকে দিব। আচ্ছা, এরপর দেখেন আমি যেখানে ছিলাম মূলত, আজকে এই ভার্ব দেখাচ্ছিলাম, তাই না? দেখেন ইংরেজি ভাষাটা হচ্ছে চেইন সিস্টেম। একটা দেখাতে গেলে ওর সঙ্গে আরেকটা রিলেটেড থাকে, জড়িত থাকে। আপনি যদি ভয়েস চেঞ্জ করতে যান, আপনাকে প্রথমে আগে ভার্ব চিনতে হবে, আপনাকে আগে টেন্স চিনতে হবে, শিখতে হবে। না হলে আপনি ভয়েস চেঞ্জ কিছুই পারবেন না। তো একটার সঙ্গে একটা যেহেতু চেইন সিস্টেম, আমি প্রত্যেকটা সিস্টেমেটিক ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাবো। এইভাবে কিন্তু আপনারা বুঝবেন, এই রেকর্ড গুলো দেখবেন।
দেখেন এখানে এই প্রিন্সিপাল ভার্ব, এই যে প্রিন্সিপাল ভার্ব বলছিল না, আমি এই পর্যন্ত ব্যাখ্যা দিয়ে এসেছিলাম যে কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে, কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব হয়। যেমন আই অ্যাম ইন ক্লাস 12, এখানে এই অ্যাম দেখে কেউ মনে করবেন না যে এটা কন্টিনিউয়াস টেন্স, এখানে একটি মাত্র ভার্ব থাকলে সেই ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হয়। আর কি বলছে, কোন বাক্যের এস ইএস যুক্ত একমাত্র ভার্বটিকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন সালাম গোজ টু মার্কেট, এখানে গোজ হচ্ছে একটা মাত্র ভার্ব এবং এটা প্রিন্সিপাল ভার্ব। এখন এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুভাগে ভাগ করা হয়েছে। সেই দুইটা ভাগ কি কি? একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের ভিতরে আমরা একটু পার্থক্যটা দেখব। বলছে যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। কারো কোনো সমস্যা থাকার কথা না। বলছে যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দেখেন, হি ফ্লাইস এ কাইট, আমি যদি শুধু এইটুক বলি হি ফ্লাইস, সে উড়ায়, বাক্যটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেল। আপনারা বলবেন যে স্যার সে উড়ায়, কি উড়ায়? প্লেন উড়ায়, না ঘুড়ি উড়ায়, না অন্য কোনো কিছু উড়ায়? তো এই ফ্লাই ভার্বকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এখানে এ কাইট নামক একটা অবজেক্ট ব্যবহার করা হয়েছে। আর যেহেতু বলছে যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন, ওই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। এখানে এ কাইট কিন্তু ট্রানজিটিভ ভার্ব না, এই ফ্লাইস নামক যে একটা ওয়ার্ড বা ভার্ব, এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের পরে অবজেক্ট থাকে বা অবজেক্ট ছাড়া ওই ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। আমার কথা ক্লিয়ার? আপনারা কি ক্লাসে আছেন না ঘুমিয়ে গেছেন? আমি তো কারো কোনো সাড়া পাচ্ছি না। হ্যাঁ, ক্লাস কি ভালো লাগছে নাকি? ক্লাস ভালো লাগে? দেখেন একটা বিষয় কি জানেন, আমি একটা বিষয় হচ্ছে কি, অনেক কষ্ট করে আমি কিন্তু পড়াই, আমার ভিতরে যা আছে উজাড় করে দেওয়ার চেষ্টা করি। আরেকটা বিষয় হচ্ছে টিচিংটা আমার রক্তের সঙ্গে মিশে আছে, আমি চাইলেও কেন জানি ভিতর থেকে ফাঁকিটা আমার ভিতরে আসে না। তো আমি যেহেতু কষ্ট করে পড়াই, আপনারা খুব মনোযোগ দিয়ে, আর আপনি 22-23 ঘন্টা যা করবেন এটা আমি দেখতে চাইবো না, কিন্তু ক্লাসটা যদি আপনি মন দিয়ে করেন, আমি এইটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি, আপনি ল্যাঙ্গুয়েজটা দ্রুত শিখতে পারবেন। কি আপনার কথায় বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, এটা মনে রাখবেন, ঠিক আছে? অনন্যা সরকার, একটু আনমিউট করো তো, তোমাকে বারবার ডেকেও পাচ্ছি না। অনন্যা, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, সাউন্ড খুব কম কেন? আমার এই পড়ানোটা কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? এইটা ফলো করবা, তুমি অনেক কিছু শিখতে পারবা। একটা বিষয় মনে রাখবা, একটা সম্পদ, যেমন আমরা যদি একটা স্বর্ণের অলংকার কিনি, আমরা ঢাকা শহরে যদি একটা ফ্ল্যাট কিনি, আমরা যদি একখণ্ড জমি কিনি, এইটা যেমন আমাদের একটা সম্পদ হিসাবে থাকে, ইংরেজি ভাষাটা তার থেকেও কোনো অংশে কম না। কারণ আমাদের কাছে পড়ে, বা প্রবাসীরাও যারা রয়েছে অনেক বড় বড় ব্যাচের ভিতরে থেকে পার্সোনালি অনেকে পড়ে, আমেরিকা থেকে, দুবাই, কানাডা, সিঙ্গাপুর, অনেক দেশের অনেক স্টুডেন্টরা পড়ে। তো তারা যার যার স্ব স্ব সেক্টরে এখন প্রমোশন পাচ্ছে, তারা যে টাকা ইনকাম করতো তার থেকে বেশি ডলার ইনকাম করতেছে, শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজটা শেখার কারণে। তো ডলার ইনকাম করে, টাকা ইনকাম করে সে অনেক ফ্ল্যাট কিনতে পারবে, অনেক প্লট কিনতে পারবে। কিসের কারণে? শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজটা শেখার কারণে। তো সবাই মনোযোগ দিয়ে এই ভাষাটা শিখবেন, শিখবেন আর মনে করবেন যে আমি একটা সম্পদ অর্জন করতেছি, আমি একটা সম্পদ কিনে ফেলতেছি। তো যাই হোক, এখানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয়। আর ইনট্রানজিটিভ ভার্বটা কি? ইনট্রানজিটিভ ভার্বটা ঠিক ওই কথাটার বিপরীত একটা কথা। মনোযোগ দিয়ে দেখবেন, আর ইউ ক্যান সি, যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন পড়ে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্টের প্রয়োজন পড়ে না, যেমন এই বাক্যটা যদি বলি, দ্য গার্ল সিংস, বালিকাটি গায়, বার্ডস ফ্লাইস, পাখিরা ওড়ে, মাদার লাভস, মা হাসে। আচ্ছা, মা হাসে এই বাক্যটা বললে এরপরে কিছু না দিলেও চলে। তো এইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে রয়েছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। দেখবেন বাস ড্রাইভার যখন বাস চালায়, দরজায় একজন দাঁড়িয়ে সে যাত্রী ওঠানামার কাজে সাহায্য করে, এইটাকে বলা হয় হচ্ছে হেল্পার। তাকে কি বলা হয়? হেল্পার। হেল্পার কিন্তু বাস চালায় না, বাস চালায় হচ্ছে ড্রাইভার।
কে চালায় বলেন? ড্রাইভার। তো এখানে একটা বাক্যে একটা মূল ভার্ব থাকে, যেমন আই অ্যাম ইটিং রাইস। এই যে বাক্যটা আই অ্যাম রিডিং এ নোভেল, আমি একটা উপন্যাস পড়িতেছি, কি বললাম? আমি একটা উপন্যাস পড়ছি। হ্যাঁ, চলিত ভাষায় বললাম আই অ্যাম রিডিং এ নোভেল। এখানে এই রিডিংটা হচ্ছে বাসের ড্রাইভার, এ হচ্ছে মূল ভার্ব। আর এই রিডিংকে হেল্প করার জন্য এখানে অ্যাম নামক আরেকটা ভার্ব এনেছি, এইটাকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের অপর নাম হেল্পিং ভার্ব। হ্যাঁ হ্যাঁ বলেন। অক্সিলারি ভার্বটাই বেশি ব্যবহার। না, বেশি হবে কেন? এটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আরো কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এই ইট মানে খাওয়া, তো এই ইটেন এর আগে ওই যে একটা হ্যাভ এসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ বা হ্যাভ। তো যাই হোক, আমি এইগুলা প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি যে ভার্ব একদিনে দেখাতে গেলে আপনাদের ব্রেনে অনেক সমস্যা হবে, আপনারা প্রেসার নিতে পারবেন না। তো দেখেন এখানে ছোট ছোট শর্ট করে আমি এইগুলো আপনাদের জন্য সুবিধার জন্য। প্রত্যেক সময় কি অক্সিলারি ভার্ব উচ্চারণ করতে পারে? হ্যাঁ পারে, সেটাও হয়, সেটা পরের একটা ইসে দেখাবো। তো দেখেন এখানে মূলত যে বিষয়গুলো আমি দেখাতে চাচ্ছিলাম আজকে, যে আরো কিছু কিছু বাক্য তৈরি করা খুবই সহজ ভাবে আমরা তৈরি করতে পারি। একটা বিষয় একটু দেখবেন জাস্ট, এগুলো দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন। হ্যাঁ, এক একটা বাক্য তৈরি করতে গেলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি একটু দেখাবো, একটু ওয়েট করবেন। দেখেন আমি এটা আজকে আপনাকে কাকে জানি পাঠিয়েছিলাম, যে একটা বাক্যকে আমরা কিভাবে বিভিন্ন ভাবে ট্রান্সফর্ম করি। যেমন সাবজেক্টের পরে ক্যান নট প্লাস ভার্ব দিয়ে বাক্য। আমি পারি না, আই ক্যান নট। আমি খেতে পারি না, আই ক্যান নট ইট। প্রথমে কি করেছি? আমি পারি না, আই ক্যান নট। এরপর আমি একটা ভার্ব জুড়ে দিয়েছি। এই কেন কিন্তু একটা ভার্ব, ক্যান মানে পারা, এটা কিন্তু একটা মডাল ভার্ব। তো আমি পারি না, আই ক্যান নট। আমি খেতে পারি না, আই ক্যান নট ইট। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি আসতে পারি না, আই ক্যান নট কাম। আমি দেখতে পারি না, আই ক্যান নট সি। আমি শুনতে পারি না, আই ক্যান নট হেয়ার। আই ক্যান নট হেয়ার। আমি বলতে পারি না, আই ক্যান নট সে। আই ক্যান নট সে। আমি করতে পারি না, আই ক্যান নট ডু। আপনি কাউকে বলছেন যে আমি অঙ্কটা করতে পারি না, আই ক্যান নট ডু দ্য সাম। আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি না। আমি নিতে পারি না, আই ক্যান নট টেক। আমি দিতে পারি না, আই ক্যান নট গিভ। আমি বুঝতে পারি না, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আমি ঘুমাতে পারি না, আই ক্যান নট স্লিপ। আমি উঠতে পারি না, আই ক্যান নট গেট আপ। আমি বসতে পারি না, আই ক্যান নট সি। তাহলে দেখেন এখানে একটা বিষয় মনে মনে ভেবে দেখেন, সেইটা হচ্ছে, কথা বলবেন না, সেটা হচ্ছে আই ক্যান নট এর পরে আপনি বিভিন্ন ভার্ব দিয়ে দিয়ে বাক্য করতেছেন। আমি ঘুমাতে পারি না, আমি উঠতে পারি না, আমি বসতে পারি না, আমি দাঁড়াতে পারি না, আমি হাঁটতে পারি না। তাহলে ওঠা ইংরেজি কি, বসা ইংরেজি কি, দাঁড়ানো ইংরেজি কি, হাঁটা ইংরেজি কি, এইগুলো যদি আপনি জানেন তাহলে আপনি মুহূর্তের ভিতরে অনেক বাক্য তৈরি করতে পারবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে দিব। আরো একটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে যত সহজ সিস্টেম, ডুবুরি যেমন সমুদ্রের গভীরে ডুব দিয়ে সে কিন্তু মণি মুক্তা বা যা কিছু আছে সেইটা কিন্তু দর্শনার্থীদের জন্য তার জীবন বাজি রেখে তুলে নিয়ে আসে, আমরাও কিন্তু আপনাদের জন্য এইগুলা উপহার দিয়ে থাকি। এগুলো আপনাদেরকে একটু নিতে হবে, একটু সময় দিতে হবে। দেখেন ক্যান দিয়ে একটা বাক্য তৈরি করেছি। ক্যান বলছে আপনাকে কি পানি দিতে পারি? আপনাকে কি কফি দিতে পারি? আপনাকে কি চা দিতে পারি? না, এইগুলা মুখস্থ করবেন না, এইগুলা বুঝে বুঝে পড়তে হবে, এবং পড়ে এইগুলা দিয়ে আপনি ইনস্ট্যান্ট একটু বাক্য তৈরি করবেন। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, আপনি দোকানে আম কিনতে গিয়েছেন বা যে কোনো একটা ফল, দোকানদার আপনাকে কেটে একটু খাওয়ার সুযোগ করে দিল, আপনি খেয়ে বুঝতে পারলেন যে ওই আম টক না মিষ্টি। ইংরেজি ভাষাটা আমাদেরকে টেস্ট করে দেখতে হবে, আমাদের জিহ্বায় দিয়ে টেস্ট করতে হবে, আমাদের কথা বলতে হবে। আপনি শুধু আমার কথা শুনবেন, কথা বলবেন না, এটা হবে না। আপনাকে কি দিতে পারি, ক্যান আই অফার ইউ, না এগুলো সবাই বুঝতে পারে, এখানে যারা ক্লাস করছেন সবাই এটা বুঝতে পারে, কিন্তু ওই বোঝাবুঝি, কথা বলবেন না, বোঝাবুঝি সার হয়ে যাবে, কিন্তু এইগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। এই যে দেখেন বলছে যে ক্যান আই অফার ইউ ওয়াটার, ক্যান আই অফার ইউ কফি, ক্যান আই অফার ইউ টি। এখন এইগুলা আপনি আপনার বাসায় দৈনন্দিন কাজের ভিতরে এগুলো ব্যবহার করবেন।
আপনি যখন বাইরে বের হবেন মনে মনে এই ইংরেজি শব্দগুলো, হ্যাঁ না অফার ইউ এগুলো সবকিছুরই ব্যবহার আছে। তো যাই হোক দেখেন এখানে দেখেন আমি ক্যান, যেহেতু একটা ক্যান দিয়ে দেখালাম, আই ক্যান নট গো, আই ক্যান নট ইট, এখানে ক্যান ভার্ব দিয়ে কয়েকটা সহজ বাক্য দেখাই। আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি নাচতে পারি, আই ক্যান ডান্স। আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। এখানে আমি পরিবর্তন করে দিয়ে তুমি করে দেন, তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। তুমি আসতে পারো, ইউ ক্যান কাম। তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। কথা বলবেন না প্লিজ। তুমি নাচতে পারো, ইউ ক্যান ডান্স। তুমি রান্না করতে পারো, ইউ ক্যান কুক। আই এবং ইউ বাদ দিয়ে হি দিয়ে করে ফেলেন। সে খেলতে পারে, হি ক্যান প্লে। সে নাচতে পারে, হি ক্যান ডান্স। সে রান্না করতে পারে, হি ক্যান কুক। তাহলে বাক্য তৈরি করা কত সহজ দেখেছেন। এগুলা প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে দিয়ে যদি আমি প্র্যাকটিস করাই, আপনারাই যদি প্র্যাকটিস করেন, কেন আপনি পারবেন না বলেন? এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়, মনে প্রাণে এটা বিশ্বাস করতে